ভারী বৃষ্টিতে আজও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দুর্ভোগ। প্লাবন ঢলে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলার জনজীবন। কক্সবাজার রুটে বন্ধ ট্রেন চলাচল। একটা নোটিশের মাধ্যমে যাত্রীদেরকে জানানো, তারা একটা প্রিপারেশন নিয়ে বিকল্প পথ খুঁজতে পারত। হঠাৎ করে আমাদের এই যে বললো যে আর যাত্রা বাতিল হয়ে গেল, এই যে আমরা এখন সাফারার, এখন আমরা আবার ঢাকায় ফেরত যাচ্ছি। আমরা দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য আপাতত আমরা একটি এই বিরূপ আবহাওয়াকালীন সময়ে আমরা চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগটা বন্ধ রাখি। জাতীয় অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনে কাজে লাগাতে চায় ইসি। আইন সংস্কারে চলছে পর্যালোচনা। ভোটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে কাজ করতে চায় ইইউ। মধ্যপ্রাচ্যের ফের যুদ্ধের দামামা। ইরানের খেশম দ্বীপ সহ রানী শহর বন্দরে মার্কিন হামলা। জবাবে বাহরাইন ও কুয়েতের ৮৫টি স্থাপনায় আঘাত এনেছে তেহরান। শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টিপাত অব্যাহত। চট্টগ্রাম অঞ্চলে ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন। স্থগিত করা হয়েছে বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা। সকাল থেকে ভারী ও টানা বৃষ্টির কারণে ডুবেছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। বিশেষভাবে শিক্ষার্থী ও অফিসগামী মানুষজন চরম দুর্ভোগে পড়েন। আগ্রাবাদ, কাতালগঞ্জ, ইপিজেড, ওয়াসার মোড় সহ বিভিন্ন এলাকার বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকেছে। মেয়রগলি এলাকায় পাহাড় ধসে একজনের প্রাণ গেছে। এদিকে রেল লাইনে পানি ওঠায় কক্সবাজার রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি জানান, রেল লাইন থেকে পানি না নামা পর্যন্ত কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তো এটা উচিত ছিল আগে থেকে একটা নোটিশের মাধ্যমে যাত্রীদেরকে জানানো, তারা একটা প্রিপারেশন নিয়ে বিকল্প পথ খুঁজতে পারত। হঠাৎ করে আমাদের এই যে বললো যে আর যাত্রা বাতিল হয়ে গেল, এই যে আমরা এখন সাফারার, এখন আমরা আবার ঢাকায় ফেরত যাচ্ছি। বিরূপ আবহাওয়ার কারণে রেল লাইনের উপর যে পরিমাণ পানি জমেছে, রেল যোগাযোগ রাখলে এখানে বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে আমরা দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য আপাতত আমরা একটি এই বিরূপ আবহাওয়াকালীন সময়ে আমরা চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগটা বন্ধ রাখি। থেমে থেমে ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চলের লার্মাপড়া, পেরাছড়া সহ কিছু এলাকা জলাবদ্ধ। বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। খাগড়াছড়ি সাজেক সড়কের বাঘাইঘাট এলাকায় পানি ওঠায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এছাড়া পানি উঠাচ্ছে দীঘিনালা লংগদু সড়কেও এবং বন্ধ রয়েছে সেখানকার যান চলাচল। বান্দরবানের সাঙ্গু নদীর পানি বেড়ে শহরের আর্মিপাড়া, কাশিমপাড়া সহ নিম্নাঞ্চল প্লাবিত। দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অনেকেই আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। এরই মধ্যে জেলায় ২২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপর প্রশাসন। রাঙামাটিতেও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। খোলা হয়েছে ৪৫টি আশ্রয় কেন্দ্র। বৈরী আবহাওয়ার কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। ৪ শতাধিক পর্যটকের বেশি মানুষ সেখানে আটকে পড়েছে। পাহাড় ধসের সম্ভাবনা বেশি, এজন্য আসছি। বড় বাউন্তির নিচে, পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ জায়গায় আছি, এই জন্য আসছি। ভাঙ্গা পড়ছে, মাটি ভাঙ্গা পড়ছে, ঘরের মধ্যে যদি হইরা জায়গাতে তো আমরা মরবাম, এটা লেগে গেছি। টানা বৃষ্টিতে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, টেকনাফ, উখিয়ার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাড়ি ঘরে পানি ঢুকেছে। অনেক গ্রামীণ সড়ক ডুবে থাকায় দুর্ভোগে বাসিন্দারা। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন।
সহকর্মীরা অপেক্ষা করছেন। আমরা দুজন সহকর্মীর সাথে এখন যুক্ত আছি। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে এবং সেখানে আপনাদের যেমনটি জানালাম যে ভারী বৃষ্টিতে মেয়র গলিতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনাস্থলেই সহকর্মী আলামিন শিকদার অপেক্ষা করছেন। আলামিন, এখন এই ঘটনাস্থলের কি অবস্থা দেখছেন? যদিও পাহাড় ধসের যে আশঙ্কা সেটি গত 2-3 দিন যাবতই চলছিল, তার মধ্যে একজনের প্রাণহানি ঘটল, এখনকার অবস্থা জানাবেন। দেখতে পাচ্ছি সহকর্মী আলামিন শিকদার এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন এবং সেখানে ইতিমধ্যে প্রচুর মানুষ জমা হয়েছে। বৃষ্টি পড়ছে যেহেতু খুব স্বাভাবিকভাবেই হয়তো আলামিন আমার কথা শুনতে পাচ্ছে না, তবে দর্শক এইখানে অর্থাৎ এই ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম। আমরা সেই খবর শুনবো। জি, কিছুক্ষণ অর্থাৎ ঠিক 11:30 নাগাদ এই পাহাড়টি ধসের ঘটনা ঘটে এবং সেই পাহাড়ের উপরের দৃশ্য যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখান থেকে এই যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে অনবরত মাটি কাদা যেটাকে বলা হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও গড়িয়ে গড়িয়ে পড়ছে। এখানেই কিন্তু এই পাহাড়টি ভেঙে নিচে পড়ে যায় এবং সেখানে যে পড়ে যাওয়ার ঘটনা এর পরপরই কিন্তু আমাদের ঠিক ডান পাশে যে ঘরটি রয়েছে সেই ঘরের মধ্যে মাটি ধসে সেই মাটিগুলো প্রবেশ করে। সেই ঘরের মধ্যে যে শিশুটি ছিল সেই শিশুটি ঘটনাস্থলে মাটি চাপা পড়ে। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাটি জানার পরে ট্রিপল নাইনে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে একেবারে যে ঘরের উপরে যে টিন সেই টিনগুলো আসলে সরিয়ে ভেতর থেকে তাকে উদ্ধার করে এবং উদ্ধার করার পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস এবং পুলিশের সহায়তায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও ভারী বর্ষণ হচ্ছে। চট্টগ্রামের যে পাহাড়গুলো রয়েছে সবগুলোই বেশিরভাগ জায়গায় আমরা দেখছি যে পাহাড়গুলোতে অবৈধ বসতি গড়ে উঠেছে। সেই অবৈধ বসতিগুলো ঝুঁকিপূর্ণভাবে যে পাহাড়ের একেবারে পাদদেশে সেই ঘরগুলোতেই কিন্তু ঘটনা ঘটছে। এখন এটি আসলে পরিদর্শনে এসেছেন, এই ঘটনাটি পরিদর্শনে এসেছেন এই ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র। সেখান থেকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন। এখান থেকে এখন যারা আছে তাদেরকে ধরে যাওয়ার জন্য আপনাদের নির্দেশনা রয়েছে কিনা? আমাদের অবশ্যই জন্য আমি এসেছি দ্রুততা, এখানে কেউ নেই আমরা তাদেরকে অবস্থান নেওয়ার জন্য আমরা এসেছি। আমরা সবকিছু তাদের ব্যবস্থা, খাবার দাবার থেকে সবকিছু। ও আমি এখানে সাংবাদিক ভাইদের বলবো আপনারা দ্রুত নেমে আসেন। এখানে আসলে এটা আমি দেখতে পাচ্ছি ভেরি রিস্কি না। যারা এখানে বসবাস করছেন সরিয়ে নেওয়ার যে এরই মধ্যে যে নির্দেশনা, সেই নির্দেশনা কিন্তু এর মধ্যে মেয়র দিয়েছেন এবং বলছেন সবাইকে এখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখছিলাম সেখানে ইতিমধ্যে চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনও এসেছেন। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আলামিন। এ পর্যায়ে আমরা খাগড়াছড়িতে যাব। আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। শাহরিয়ার, খাগড়াছড়ির যে আবহাওয়া পরিস্থিতি আমরা বলছিলাম সেটিও তো আসলে খুব একটি ভালো নয়, জলাবদ্ধ হয়ে গেছে বেশিরভাগ এলাকায়। এখনো দেখতে পাচ্ছি সেখানে বৃষ্টি হচ্ছে থেমে থেমে এবং আমরা দর্শকদের কিছুক্ষণ আগে জানানোর চেষ্টা করছিলাম যে খাগড়াছড়ির যে নিম্নাঞ্চলগুলো আছে, বিশেষ করে লারমাছড়া এবং পেরাছড়া সহ বেশ কিছু এলাকায় তো সেখানে জলাবদ্ধ এলাকায় এখন পর্যন্ত যারা ভুক্তভোগী আছে, ভোগান্তি পোহাচ্ছেন যারা, তাদের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য পৌঁছেছে কিনা সেটি একটু জানাবেন। আরেকটি বিষয় একটু জানতে চাই, যেহেতু খাগড়াছড়ি এবং সাজেক সড়কের বাঘাইহাট এলাকায় পানি উঠে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সেখানে তো প্রচুর পর্যটক রয়েছে যারা আটকে পড়েছেন, তাদেরকে উদ্ধারে এখন পর্যন্ত কোনো ধরনের তৎপরতা দেখলেন কিনা? সব মিলে কি পরিস্থিতি দেখছেন? শাহরিয়ার, শুনতে পেলে আমাদেরকে জানাবেন। দর্শক, আমরা খাগড়াছড়িতে এই মুহূর্তে আছি। আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস আমাদের জন্য অপেক্ষা করছেন, তার মাধ্যমেই জানাবো। ইউনুস, যদি শুনতে পান তাহলে জানাবেন এখনকার যেই পরিস্থিতি দেখছেন সব মিলিয়ে।
বৃষ্টি অব্যাহতভাবে বৃষ্টি ঝরছে পাহাড়ে। এই পাহাড়ি জেলা খাগড়াছড়িতে বৃষ্টির কারণে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে সেটা আমরা সকাল থেকে জানাচ্ছিলাম। জেলা সদরের অবস্থা কিছুটা উন্নতি হলেও জেলার দীঘিনালা উপজেলায় একেবারেই বেশ কয়েকটি এলাকা একেবারে প্লাবিত। আপনি সেটা দেখতে পাচ্ছেন যে একেবারে মানে নদী পেরিয়ে পানি সড়কে উঠে এসছে, মানুষের বাসা বাড়িতে ঢুকছে এবং নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া বলি যে আমি যে জায়গাটি দেখানোর চেষ্টা করছি এটি দীঘিনালা, খাগড়াছড়ির দীঘিনালা হয়ে রাঙামাটির সাজেক এবং রাঙামাটির লংগদু সড়কের মূল সড়ক, সেই দূরের সড়কটিতে প্রায় কোমর সমান পানি। সেই পানি সড়ক তো ডুবেছেই, এই সড়কের আশপাশে যে সকল বাড়িঘর বাড়ি রয়েছে সে বাড়িঘরও ডুবে গেছে। অর্থাৎ মানুষের একটা ভোগান্তি তো আছেই, সড়কের যান চলাচল বন্ধ রয়েছে, পর্যটক আটকা পড়েছে। সব কিছু মিলে মানুষের দুর্ভোগের জন্য একটি মাত্রাটা বাড়ছে। আর যে বৈরী আবহাওয়া, তাতে মনে হচ্ছে যে মাইনী নদীর পানি এবং পাহাড়ি ঢলের কারণে নতুন নতুন করে আরও এলাকা প্লাবিত হওয়ার একটি সংখ্যা রয়েছে। একই সাথে পুরাতন পোয়ালখালী এবং মেরুংয়েও আমরা দেখেছি পানি উঠছে নতুন করে, এবং বেশিরভাগ ধন্যবাদ শাহরিয়ার ইউনুস বিস্তারিত জানানোর জন্য আমাদেরকে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুপুরে আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী 3 দিন এই আবহাওয়া থাকতে পারে। একই সাথে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকায় বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে কালকে পর্যন্ত একটু কম থাকবে ঢাকায়, কিন্তু 10ই জুলাই থেকে ঢাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। সারা বাংলাদেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এই বৃষ্টিপাতের ফলে যেটি হচ্ছে যে তাপমাত্রা তেমন একটা কমাতে পারে না। সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নদী বন্দর অনেক নৌযান চলাচল করে, সেখানেও 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অবিশ্বাস্য কামব্যাকের রূপকথা লিখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লিওনেল মেসির আর্জেন্টিনা। 2-0 পিছিয়ে থাকা আলবিসেলেস্তাদের 13 মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল মিশরের স্বপ্ন। আটলান্টায় শুরু থেকে চেনা ছন্দে ছিল না বর্তমান চ্যাম্পিয়নরা, যে সুযোগ ভালোভাবে কাজে লাগায় প্রথমবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করা মিশর। ম্যাচের 15 মিনিটে দারুণ এক বুলেট গতির হেডে 1-0 গোলের লিড এনে দেয় ইয়াসের ইব্রাহিম। 6 মিনিট পর পেনাল্টির মাধ্যমে আর্জেন্টিনার ম্যাচে ফেরার সুযোগ এলেও কাজে লাগাতে ব্যর্থ হন লিওনেল মেসি। 67 মিনিটে মোস্তফা জিকোর ফিনিশিংয়ে 2-0 গোলে এগিয়ে যায় মিশর। তবে 79 মিনিটে মেসির ক্রস থেকে নিখুঁত হেডে আলবিসেলেস্তাদের হয়ে 1 গোল শোধ দেন রোমেরো। মাত্র 4 মিনিট 19 সেকেন্ডের মাথায় এবার দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। অতিরিক্ত সময় মিশরের কফিনের শেষ পেরেকটি ঠুকে নেন এনজো ফার্নান্দেস। 3-2 গোলে জয় আর্জেন্টিনা নিশ্চিত করে শেষ 8-এর টিকিট। শেষ ষোলোতে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সুইজারল্যান্ড। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত টাই ব্রেকারে 4-3 গোলে জিতেছে ইউরোপের দলটি। কোয়ার্টার ফাইনালে সুইসদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। 72 বছর পর বিশ্বকাপের শেষ 8-এ উঠল ইউরোপের দেশটি। খেলা 90 মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। এই বিশ্বকাপের শেষ ষোলোতে এবারই প্রথম এবং একমাত্র ম্যাচ হিসেবে গড়ালো অতিরিক্ত সময়। 120 মিনিটেও গোল আসেনি কলম্বিয়া সুইজারল্যান্ড ম্যাচে। 2 দলই সুযোগ পেয়েছিল, কিন্তু ফিনিশিং দুর্বলতার কারণে আর গোলের দেখা পায়নি। এরপর টাই ব্রেকারে গড়ায় ম্যাচ। কলম্বিয়ার হয়ে পেনাল্টি মিস করেন চুচো হার্নান্দেজ এবং ডেভিনসন সানচেজ। সুইজারল্যান্ডের হয়ে গোল করতে পারেননি ম্যানুয়েল আকানজি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি, আর এজন্য ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সাজানো হচ্ছে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর একটি হোটেলে সংক্রান্ত আলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় জোটটি। ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমের যৌথ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অংশীজনদের সংলাপ। এতে অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সহ ইসির অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। Inclusion matters for confidence.
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অন্তর্ভুক্তিই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। পূর্ব অভিজ্ঞতা বলে নারী, তরুণ, সংখ্যালঘু, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ, প্রবাসী ভোটার ও সুশীল সমাজ নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকলে তা আরও শক্তিশালী হয়। ইসির নিজস্ব দক্ষতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলোকে আমলে নিয়ে কাজ করলে সামনের নির্বাচনগুলোয় ভালো কিছু উপহার দেওয়া সম্ভব, এই আশা প্রকাশ করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচনগুলো পৃথক আইনের অধীনে হয়, যা এসেছে 2009 এবং 1998 সালের আইন থেকে। এগুলোর কিছু সংশোধন করা হয়েছে, যার মধ্যে সর্বশেষটি 2025 সালে এবং বর্তমান সংসদে 2026 সালে তা পরিমার্জন করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সেই আইন অনুযায়ী পরিচালিত হবে, তবে এগুলোর মধ্যে কিছু সাদৃশ্য আছে। জাতীয় নির্বাচন থেকে পাওয়া সুপারিশ স্থানীয় সরকার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুদিনব্যাপী অংশীজনদের সাথে এই সংলাপ শেষ হবে বৃহস্পতিবার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলীয় জোটকে হারানো হয়েছে, আর এই ষড়যন্ত্রের অংশ অন্তর্বর্তী সরকারও বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারে তিনি বলেন, নির্বাচনের রায়কে মেনে নিলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। জামায়াত আমির বলেন, নতুন পুরনো কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না, জনগণের অধিকারের প্রশ্নে কোনো ছাড় নেই, আর শালীনতা ভেঙে জুলাইকে অসম্মান করার দুঃসাহস দেখালে সহ্য করা হবে নাও বলেন তিনি। এ সময় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশে আর রক্তপাত না চাইলে সরকারের উচিত গণভোটের রায় বাস্তবায়ন করা। আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল, নিজেরাই তারা স্বীকার করেছে। ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। সংবিধানের 15 সংশোধনীর পুরোটা নাকি আংশিক বাতিল হবে, এ নিয়ে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রায় দেবেন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। সব পক্ষে শুনানি শেষে এদিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ। আপিল শুনানিতে সুজন সম্পাদকের আইনজীবী শরীফ ভূঁইয়া 3টি ধারার সুরক্ষা চেয়ে পুরো সংশোধনী বাতিল চেয়েছেন, তবে এতে সাংবিধানিক সংকট তৈরি হবে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলও বলেছেন, পুরো সংশোধনী বাতিল না করে কিছু বিধান সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। এর আগে হাইকোর্টের রায়, গণভোটের বিধান, আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও 15 সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো সংসদের উপর ছেড়ে দেওয়া হয়। জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি বলেছি যে এই কারণে এই সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। এই 15 সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয়, তাহলে সেটা যে হাইকোর্ট ইতিপূর্বে 8ম সংশোধনের মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। পার্লামেন্টে আমরা সরকার বিরোধী দলের পক্ষ বিপক্ষের নানা রকম বিতর্ক বাংলাদেশের মানুষকে উদ্বেলিত করছে। পরে আদালত আগামীকাল বৃহস্পতিবার এটা চূড়ান্ত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও তীব্র উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের একাধিক শহরে 80টি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে মার্কিন বাহিনী। দফায় দফায় বিমান হামলার শিকার বন্দরনগরী সিরিক, বন্দর আব্বাস ও কিশমদ্বীপ। জোরদার পাল্টা জবাব দিয়েছে ইরানও। বাহরাইন ও কুয়েতে 85টি মার্কিন স্থাপনায় আঘাত এনেছে। সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুপক্ষই। যুদ্ধবিরতি সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে আবারও ইরানের ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দরনগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশমদ্বীপ। কেশমে 7টি, সিরিকে 6টি ও বন্দর আব্বাসে 10টি স্থানে হয়েছে হামলা। টেলিযোগাযোগ টাওয়ার সহ আক্রান্ত হয়েছে বহু স্থাপনা, আহত হয়েছে বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্রের সেন্টকমের দাবি, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হয়েছে অভিযান। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB বলছে বেসামরিক এলাকা হয়েছে টার্গেট।
কড়া জবাব দিয়েছে তেহরানও। মিসাইল ও ড্রোন নিয়ে 85টি মার্কিন সামরিক স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে ইরানের নৌ ও বিমান বাহিনী। টার্গেট করা হয়েছে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম বহর শেখ ইসা ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। ইরানের দক্ষিণে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবিও করেছে IRGC। প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আয়োজন চলাকালে কোনো হামলা হবে না বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও নিজের বলা কথা রাখলেন না তিনি। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে চালানো হয়েছে ইরানের এই অভিযান। মঙ্গলবার নির্দেশ অমান্য করে মার্কিন নৌবাহিনীর সহায়তায় ওমানি রুট দিয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। IRGCর হুঁশিয়ারি, বারবার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের জবাবে ইরানের ড্রোনের যৌক্তিক টার্গেট হবে অঞ্চলটির সব মার্কিন ঘাঁটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।